বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এনসিপির গত ২ দিনে কয়েক দফা হামলা হলেও জাতীয় রাজনীতিতে বড় আলোচনার ইস্যু এখন কূটনীতি আর কূটনৈতিক হাই প্রোফাইল বৈঠক। বাংলাদেশে যোগদান ১ মাসের বেশি সময় পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার একদিন পরেই বাংলাদেশে এসেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের দক্ষিণ এশীয় বিষয়ক বিশেষ দূত সার্জিও ঘোষ। আবার সার্জিও ঘোষ বাংলাদেশে ল্যান্ড করার আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছুটে গিয়েছিলেন চায়না ও পাকিস্তানি রাষ্ট্রদূত। কূটনৈতিক মহলের জোর আলোচনা হলো চীন সহ ভূ রাজনৈতিক ইস্যুতে তিস্তা প্রকল্প সহ একাধিক বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের স্বার্থ এক হওয়ায় বিষয়গুলো নিয়ে বাংলাদেশকে বার্তা দিতে সার্জিও গোর বাংলাদেশে এসেছেন। আবার এমন একটি সময় গোর বাংলাদেশে এসেছেন যার আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ পাঠিয়েছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে ব্রিক্স সম্মেলন হলেও সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে 1-to-1 বৈঠক করতে চায় বাংলাদেশ সরকার। সে বিষয়টির নিশ্চয়তা পাওয়া গেলেই তারেক রহমান ভারতে যেতে পারেন। আর সে বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক ভূরাজনৈতিক অনেক ইস্যুর জট খুলতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ২৯শে জুলাই বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দীনেশ ত্রিবেদী ঢাকায় এসে দায়িত্ব নিয়েছেন গত ২৫শে জুন। গুনে গুনে ১ মাসেরও বেশি সময় পারলেও এতদিন পর্যন্ত বাংলাদেশের কোনো শীর্ষ ব্যক্তির সাথে তার বৈঠক হয়নি। ভারতের হাইকমিশনার হিসেবে ঢাকায় আসার পর এটাই ছিল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। আবার বৈঠকটি হলো এমন একটা সময় যার একদিনের মধ্যে বাংলাদেশে আসছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত সার্জিও ঘোষ। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে, কোন দিকে মোড় নিতে যাচ্ছে এবং কোন কোন ইস্যুতে ঝুলে আছে তা বোঝার জন্য ২৯শে জুলাই প্রথমবারের মতো বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আর ভারতের রাষ্ট্রদূত, যিনি আবার মন্ত্রী পদমর্যাদার, এই দুজন কি বলেছেন তা ব্যাখ্যা করা দরকার। দর্শক, বাংলাদেশ ভারত সম্পর্ক ২৪শে ৫ই আগস্টের পর থেকে ইতিহাসের সর্বোচ্চ তলানিতে গিয়ে ঠেকেছিল। যদিও গোপন চুক্তি, ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে, দেশ বিক্রির বহু অভিযোগ ইউনূসের আমলে তার মদতপুষ্টরা করলেও সেসব অভিযোগ যে ভিত্তিহীন সেটি পরিষ্কার হয়ে গিয়েছিল। বিএনপি ক্ষমতায় আসার পর মনে করা হয়েছিল সে সম্পর্কের উন্নতি হবে, কিন্তু ঐতিহাসিকভাবে বিদ্যমান পুরাতন কিছু ইস্যু আর ৫ই আগস্টের পর তৈরি হওয়া নতুন কিছু ইস্যুর কারণে সম্পর্কের উন্নতি হলেও পুরোপুরি যে স্বাভাবিক হয়নি সেটি নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা আছে। কিন্তু দুই দেশের সরকারি পর্যায় থেকে বিষয়টি নিয়ে সোজা সাপটাভাবে কথা বলা হয় না। প্রথম আলোর খবর বলা হচ্ছে, দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের বলেছেন, দুই নিকট প্রতিবেশী দেশের সম্পর্কে কিছু অস্বস্তি বা ইরিটেশন আছে, সেটা দীনেশ ত্রিবেদীও জানেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও জানেন। এগুলো নিরসন করার প্রয়োজন, সেই প্রয়োজনীয়তা তো সবাই উপলব্ধি করে না। তবে দুই দেশের সম্পর্ক রিসেটের বা নতুন করে শুরুর ব্যাপারে দুজনেই ঐক্যমত্য পোষণ করেছেন। দর্শক, খেয়াল করে দেখুন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন দুই প্রতিবেশীর সম্পর্ক এমন কিছু বিষয় আছে যেগুলো অস্বস্তিকর। তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এগুলো যে সেটেল করবে তার প্রয়োজনীয়তা সবাই উপলব্ধি করে না, কিন্তু বর্তমান সরকার নতুন করে শুরু করতে চায়। প্রশ্ন হলো, এই ইস্যুগুলো কি কি যেগুলোর কারণে দুই দেশের সম্পর্ক থমকে আছে? বাংলাদেশের দিক থেকে বিবেচনা করলে সীমান্তে পুশিন সমস্যা, তিস্তা ও গঙ্গার পানি, এই ইস্যুগুলো ঐতিহাসিকভাবে ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েনটা জিয়ে রেখেছে। ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, তিস্তা চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা যায় না এমন কোনো সমস্যা নেই। শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ এবং দুই দেশের জনগণের কল্যাণ। অন্যদিকে ডিসেম্বরের শেষ হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ। এই চুক্তি নবায়নের সময় ঘনিয়ে আসার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে দুই দেশেরই একটি করে ওয়ার্কিং গ্রুপ রয়েছে, তারা সক্রিয়ভাবে কাজ করবে এবং পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখবে। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা যায় না এমন কোনো সমস্যা নেই, তবে
এসব ইস্যুকে ছাড়িয়ে 24-এর 5ই আগস্টের পর প্রতিবেশী এই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে তিনি সবশেষ রয়টার্স ও এপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন তিনি। রয়টার্সকে টেলিফোন সাক্ষাৎকারে এমন কথা বলার পর থেকে বাংলাদেশের সরকারি ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া এবং আলোচনা হতে দেখা যাচ্ছে। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই খবরকে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, স্বাভাবিকভাবে বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক বিষয়গুলোর টানাপোড়েন আদৌ দূর হবে কিনা তা অনেকখানি নির্ভর করছে এই ইস্যুটির উপর। যদিও বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হচ্ছিল প্রত্যর্পণ চুক্তির অধীনে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একাধিকবার বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে নোট ভার্বাল পাঠিয়েছে। ভারত সরকারও বিষয়টি স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ওই অনুরোধের আইনি দিক পরীক্ষা করছে বলে জানিয়েছে। আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন শেখ হাসিনার ফিরে যাওয়া না যাওয়া একান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত আর তার নিরাপত্তা ইস্যুটি একসাথে জড়িত, কিন্তু পারস্পরিক সমঝোতা ছাড়া যে শেখ হাসিনার ইস্যুটি শুরু হবে না সেটি এতদিনে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। প্রশ্ন হলো, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরে পারস্পরিক সমঝোতার তীব্রতা বাড়লেও উদ্যোগ কি নেওয়া হয়েছে? দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হয়েছে কিনা সে প্রশ্নে খলিলুর রহমান বলেন দুই দেশের মধ্যে যে বিষয়গুলো আছে আগামী দিনে সব নিয়ে তো আলোচনা হবে। অর্থাৎ বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে আলোচনার পথ খুলে দিয়েছে। বোঝা যাচ্ছে যে ইস্যুটি নিয়ে এই মুহূর্তে দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্ক বেশি আটকে আছে, সেই ইস্যুটি নিয়ে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক আলোচনার পথ খুলতে যাচ্ছে। সে আলোচনা ঠিক কবে শুরু হতে পারে এমন ইঙ্গিত পাওয়া গেছে খলিলুর রহমান এবং দীনেশ ত্রিবেদীর বৈঠক থেকে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বুধবার বলেছেন এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা যায় না। একই ধরনের কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও। ভারতীয় হাইকমিশনার আশা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গঠনমূলকভাবে এগিয়ে যাবে। সূত্রগুলো বলছে আগামী 12-13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিক্সের সম্মেলন অনুষ্ঠিত হবে। যদিও বাংলাদেশ ব্রিক্সের সরাসরি সদস্য নয়, তারপরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ পাঠিয়েছেন। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে গত 14 জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী 12-13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। ব্রিক্স উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট। বিমস্টেক হলো বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সহযোগিতার জোট। ব্রিক্সের আউটরিচ পর্বে সাধারণত সদস্য নয় এমন নির্বাচিত দেশ ও আঞ্চলিক সংস্থার নেতাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে ভারত এই আমন্ত্রণটি দুটি দেশের সম্পর্কের কারণে পাঠিয়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট বিমস্টেকের সভাপতি হিসেবে। সে কারণে বাংলাদেশ সরকার নিশ্চিত হতে চায় ভারত সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় মানে 1-to-1 বৈঠক করা যাবে কিনা। এর নিশ্চয়তার উপর নির্ভর করছে তারেক রহমান ব্রিক্সের সম্মেলনে যাবেন কি যাবেন না সেই সিদ্ধান্ত। তবে দিল্লির কূটনৈতিক সূত্র বলছে 29 জুলাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিষয়টি ভারত সরকারের শীর্ষ পর্যায়কে জানিয়েছেন। আশা করা হচ্ছে বর্তমান ঢাকা দিল্লি সম্পর্কের প্রেক্ষাপটে শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হতে পারে এবং সে বৈঠকে খুব গুরুত্বপূর্ণ 4 থেকে 5টি ইস্যু নিয়ে আলোচনা হবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারতের সাথে চলমান এসব ইস্যু এবং দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে সেটি শুধু ভারত বাংলাদেশ নয়, এর সাথে আরো একটি দেশ জড়িত এবং সেটি হলো আমেরিকা। বিশেষ করে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এই মুহূর্তে বাংলাদেশ সফরে আসায় এই আলোচনাটি আরো জোরালো হয়ে উঠেছে। দৈনিক মানবজমিন তার এই সফরকে ঘিরে শিরোনাম করেছে ঢাকার ওয়াশিংটন পরীক্ষা। রিপোর্টটিতে বলা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য নতুন এক পরীক্ষার মুহূর্ত তৈরি করেছে ওয়াশিংটন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিং সফরের ৩৩ দিনের মাথায় ঢাকায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। গত জানুয়ারিতে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে এসেছেন তিনি। ৩০শে জুলাই গোর ঢাকায় আসেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন এই মার্কিন কূটনীতিক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সন্ধ্যা ৬টার পর পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত তাদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বৈঠকে বসেন। পরে খলিলুর রহমানের সঙ্গে প্রায় ২০ মিনিট একান্তে কথা বলেন সার্জিও গোর। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সার্জিও গোর লিখেছেন, অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সার্জিও গোরের সফরকে ঘিরে ঢাকা, নয়াদিল্লি ও বেজিং এই ত্রিভুজের ভূরাজনৈতিক সমীকরণও আলোচনায় উঠে এসেছে। যদিও বাংলাদেশের পক্ষ থেকে সরকারি পর্যায়ে সফরটিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ হিসেবেই তুলে ধরা হচ্ছে। মার্কিন বিশেষ দূতের সফরের আগের দিন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে তার বৈঠকের প্রসঙ্গ টেনে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন খলিলুর রহমানের কাছে। তিনি বলেছিলেন, দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলেছেন, ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠকটি প্রয়োজনীয় ছিল বলেই যত দ্রুত সম্ভব অনুষ্ঠিত হয়েছে। প্রশ্ন হলো, ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ২৫শে জুন। ১ মাস ৫ দিন পরে কেন এই বৈঠক প্রয়োজনীয় হয়ে উঠল, তাও ঠিক সার্জিও গোরের সাথে বৈঠকের আগের দিন। ৩০শে জুলাই গোরের সাথে বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানেও দাবি করেছেন ভারত ও চীন ইস্যুতে তাদের কোনো কথা হয়নি। ঢাকার কূটনৈতিক সূত্রগুলোর দাবি, এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে আমেরিকার বড় মাথা ব্যথা চীন। তিস্তা মহাপরিকল্পনায় চীনের অংশগ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থানে উল্লেখযোগ্য মিল রয়েছে। মানবজমিনের রিপোর্টে বলা হয়েছে, এই প্রকল্পকে শুধু উন্নয়ন প্রকল্প হিসেবে নয়, আঞ্চলিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করছে নয়াদিল্লি। ফলে তিস্তা নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত ওয়াশিংটনেরও বিশেষ আগ্রহের বিষয়। প্রধানমন্ত্রীর বেইজিং সফরের আগে তিস্তা প্রকল্প নিয়ে নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য সহ নানা বিষয়ে টানাপোড়েন থাকলেও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে দুই দেশের সিদ্ধান্ত অভিন্ন। অর্থাৎ এক্ষেত্রে ওয়াশিংটনের কাছে নয়াদিল্লির উদ্বেগ বেশি গুরুত্বপূর্ণ। শুধু তিস্তা প্রকল্পই নয়, চীনের চাওয়া চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর আর চীনা সামরিক সরঞ্জাম কেনা নিয়েও মার্কিনীদের মাথা ব্যথা আছে। সার্জিও গোরের বাংলাদেশ আসা উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন সামাজিক মাধ্যমে যে পোস্ট দিয়েছেন, সেখানেও আলোচ্য বিষয়ের মধ্যে আঞ্চলিক নিরাপত্তার ইস্যুটি তিনি উল্লেখ করেছেন। এই আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মার্কিন প্রশাসন ভারত সরকারের মিত্র, অন্যদিকে মার্কিন প্রভাব নিয়ে চীনও চিন্তিত। ৩০শে জুলাই সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। তারেক রহমান যেদিন চীন সফরে গিয়েছিলেন, সেদিন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছিলেন। আবার ৩০শে জুলাই দুপুরে দেখা করেছিলেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই যে পরস্পর বিরোধী দেশগুলোর প্রতিনিধিদের এত তৎপরতা, এটি প্রমাণ করে ভূ রাজনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তার ইস্যুতে গোরের এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, চীন ও ভূরাজনৈতিক ইস্যু ছাড়া আরেকটি ইস্যু আছে, যেটি সাম্প্রতিক সময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির গণ্ডি ছাড়িয়ে ভূরাজনৈতিক আলোচনার ইস্যুতে রূপ নিয়েছে। ইস্যুটি হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গ। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিষয়টি সরাসরি এখন ভারত সরকারের জন্য শীর্ষ ইস্যুতে পরিণত হয়েছে। বিশেষ করে কয়েকদিন আগে রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি ডিসেম্বরের মধ্যে আদালতে ফিরে আত্মসমর্পণ করবেন। সবশেষ ৩০শে জুলাই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপিকেও তিনি একই কথা জানিয়েছেন। এছাড়া একই দিন আউটলুকে তার আরও একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেছেন, তিনি দেশে ফিরলে ৩টি সম্ভাবনার যে কোনো একটি ঘটতে পারে। সেগুলো হলো, তাকে মেরে ফেলা হতে পারে, তিনি গ্রেপ্তার হতে পারেন, তাকে নির্যাতন করা হতে পারে। তা সত্ত্বেও তিনি ফিরে আসবেন বলে জানিয়েছেন।
আবার আউটলুকে ছাপা হওয়া সাক্ষাৎকারটিতে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে বৈশ্বিক শক্তিগুলোর কোনো সহযোগিতা আছে কি না তা জানার চেষ্টা করা হয়েছে, কিন্তু এ ব্যাপারে শেখ হাসিনা কোনো দেশের নাম উচ্চারণ করেননি। চীনের ব্যাপারে তার এই সাক্ষাৎকারটিতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনা ও আওয়ামী লীগের ইস্যু নিয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গোরের সঙ্গে কথা হয়েছে ভারতীয় কূটনীতিকদের। তারা মনে করছে আওয়ামী লীগকে রাজনৈতিক বৃত্তের বাইরে রাখলে বাংলাদেশে অসন্তোষ বাড়তে পারে, যেটি ভূ রাজনৈতিক বিবেচনায় ক্ষতিকর হতে পারে। সূত্রগুলো বলছে, শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যুতে ভারতের সাথে 1-to-1 আলোচনা হবে তারেক রহমানের দিল্লি সফরে। সার্জিও গোরের সাথে তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে 1 আগস্ট। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, সেই বৈঠকের পরেই অনেক জল্পনা কল্পনা পরিষ্কার হয়ে যাবে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।